2014 সালে জন্ম এই আলিপুরদুয়ার জেলা। জলপাইগুড়ি ভেঙে জলপাইগুড়ির একাংশকে নিয়ে এই আলিপুরদুয়ার জেলা তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই জেলার পূর্বে অসম, উত্তরে ভুটান। আদিবাসী অধ্যুষিত এই জেলায় সমস্যা অনেক, আর সমস্যার সেই মেঠো পদ্মেই রাজনীতির প্রবেশ। উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতো আলিপুরদুয়ারও একসময় পথ করে উঠত লাল পতাকা। 1977 সাল থেকে 2014 সাল এই আলিপুরদুয়ার ছিল আরএসপির দখলে। পিয়াজ তীরকে, জোয়াকিম বাক্সলা, মনোহর তীরকে একের পর এক সাংসদ পেয়েছিল আলিপুরদুয়ার। রাজ্যে পরিবর্তন হয় 2011 সালে, আর 2014 সালে এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে পরিবর্তন হয় সাংসদের। এই আলিপুরদুয়ার কেন্দ্র জিতে নেন তৃণমূলের দশরথ তীরকে 2014। কিন্তু এই পরিবর্তন স্থায়ী হয়নি। 2019-এ ফের পরিবর্তন। এই কেন্দ্র জিতে নেন বিজেপির জন বাল্লা। 2024-এ কি আবারও পরিবর্তন? পুলিশের ভোটে জন বাল্লাকে সামনে রেখে লড়াই শুরু করেছিল বিজেপি। বন্ধ চা বাগান, অনাহার, বঞ্চনা, পৃথক রাজ্যের দাবি, এমনই নানা ইস্যুতে তৃণমূলকে চেকমেট করে দিয়েছিল পদ্মব্রুকে। সাংসদ হয়েই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন জন বাল্লা। সেই বার্লাই এবার প্রার্থীপদ থেকে বাদ। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন এই আলিপুরদুয়ারের সাংসদ জন বাল্লা বারবার উত্তরবঙ্গের দাবি তুলতে থাকেন। মানুষ ধরে নেয় তাহলে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন রয়েছে বাল্লার প্রতি। যদিও উত্তরবঙ্গের জনমানসে এর প্রভাব ছিল না, কিন্তু এর উল্টো প্রভাব দেখা যায় দক্ষিণবঙ্গে। বাংলা ভাগের বিরুদ্ধে সমালোচনা শুরু করে তৃণমূল কংগ্রেস। 24-এর নির্বাচনে বাল্লাকে প্রার্থী করেনি বিজেপি। তাহলে বাংলা ভাগের এই যে দাবি, এই যে প্রস্তাব বাল্লার, তাকে আপাতত ঠান্ডা ঘরে বা কার্পেটের তলায় ঢুকিয়ে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সুমন, কি মনে হয়? দেখ, আমার মনে হয় যে আপাতত কাউন্টার এফেক্ট সামলাতে, অর্থাৎ দক্ষিণবঙ্গে নিজের ভোট ব্যাংক ধরে রাখতে বিজেপি হয়তো এটা থেকে সরে গেছে। কিন্তু আরএসএস তাত্ত্বিকভাবে বিশ্বাস করে যে বাংলাকে ভাগ করতে হবেই। যখন জন বাল্লা লিখছিলেন তখন স্বরাজ্য পত্রিকায়, যেটা আরএসএসের পত্রিকা বলে পরিচিত, সেখানে সম্পাদকীয় লিখে এটা বলা হয়। এবং আরএসএস বহু নিজেদের শাখা থেকে চিঠি তৈরি করে পাঠাচ্ছিল যে যাতে এই আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করা হয়। আমাদের মনে রাখতে হবে যে বিজেপি তাত্ত্বিকভাবে বিশ্বাস করে একটা শক্তিশালী কেন্দ্র থাকে আর বহু দুর্বল ছোট ছোট অঞ্চল থাকে। আমাদের মাথায় রাখতে হবে যে তেলেঙ্গানা যখন ভাগ হচ্ছিল, আজকের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তখন সেখানে এমনকি নকশালদের সঙ্গে বিভিন্ন সংগঠন করেও এই আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করে। 2024-এর ভোটে এফেক্ট কি পড়বে? আমার নিজের মনে হয় দক্ষিণবঙ্গে বিজেপি এর জন্য ধাক্কা খাবে। বিজেপির যেগুলো অনেকগুলো শিওর আসন বা যেখানে বিজেপি জিতেছিল, বিশেষ করে আমি দেখলাম যে আজকাল ন্যাশনাল মিডিয়ায় বা আরএসএসের বিভিন্ন পত্রপত্রিকা একটা শব্দকে ব্যবহার করা হচ্ছে, হিন্দু ভদ্রলোক। সেই হিন্দু ভদ্রলোকদের কাছে কিন্তু একটা ধাক্কা যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হয়ে যাবে বা দার্জিলিং আলাদা রাজ্য হয়ে যাবে, সেখানে তাদের ঢুকতে সমস্যা হবে। তার মানে তোর বক্তব্য অনুযায়ী যে 2024-এর নির্বাচনে জন বাল্লাকে আপাতত ঠান্ডা ঘরে পাঠিয়ে 24-এর নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে বিজেপি, কিন্তু আপাতত কার্পেটের তলায় ঢোকালেও কার্পেট থেকে যে কোনো দিনও বার করে আনার সম্ভাবনা ইস্যু রয়েছে বলে মনে হয়, সবসময় থাকে। একদিকে বিজেপির মনোজ টিগ্গা, মাদারিহাটের ভূমিপুত্র, স্কুল টিচার, সেখান থেকে উত্থানের পর বিধানসভায় বিজেপির মুখ্য সচেতন।
বিজেপির অন্যতম স্তম্ভ উত্তরবঙ্গে। অন্যদিকে প্রকাশ চিকবড়াই, চা শ্রমিক থেকে রাজ্যসভার সাংসদ। কালজানির তীরে প্রকাশ চিকবড়াইকো তৃণমূলের এক স্বপ্নের নাম। চা শ্রমিক থেকে উঠে আসা তৃণমূলের জেলা সভাপতি, পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে রীতিমতো ভালো ফল করা তৃণমূলের অন্যতম কাণ্ডারি। মানুষ 2024 নির্বাচনে বিজেপিকে পরাস্ত করবে। বিজেপি 4 জুনকে এখানে বুঝবে, কাউন্টিং এর দিন 440-এর ভোট কিন্তু বিজেপিকে লাগবে। প্রকাশ, বিজেপি তো এই কারণেই জন মাল্লাকে প্রার্থী থেকে সরিয়ে মনোজ টিগ্গাকে প্রার্থী করেছে। এখন টিকিট কেন চেঞ্জ হলো? একজন মন্ত্রীর টিকিট কাটা, তার মানে আপনি চিন্তা করেন হারের ভয়ের প্রার্থী বদল। 4 বছর ধরে মনোজ টিগ্গা সাহেব এইখানের বিধায়ক, 8 বছর দিয়ে কিন্তু বিধায়ক। মাদারিহাটের বিধায়ক তহবিল থেকে কি ফান্ড ইউটিলাইজ করেছেন মানুষ কিন্তু জানে। সব হয়েছে, জেলা হয়েছে, অনেক কিছু, ভোট তো আসেনি। ভোট এইবার আলিপুরদুয়ার জেলার মানুষ অনেক কনসিয়াস ভোটার আছে। পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি 64টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা 58টা জিতলাম, 18টা জেলা পরিষদের মধ্যে 18টা জিতেছি, 6টা পঞ্চায়েত সমিতির মধ্যে 6টা জিতেছি। পৌরসভা নির্বাচন 2022, পৌরসভা নির্বাচন আলিপুরদুয়ারে 20টার মধ্যে 16টা এবং আলিপুরদুয়ারের ফালাকাটার 18টার মধ্যে 18টা। যে লোকসভায় আপনি 2.5 লাখ ভোটে পিছিয়ে এবং যার ভেতরে 7টা বিধানসভা 7টাই আপনারা হেরেছেন, সেখানে পঞ্চায়েতের ফলাফল তো পাকিস্তানে এলবিডব্লিউর মতো বিষয়। ওইটা দিয়ে কি আপনি লোকসভায় বাজিমাত করতে পারবেন? মানুষকে একদিন লাগে ভোটের চেঞ্জিং করতে গেলে, একদিনেই ভোট চেঞ্জিং হয়। আমরা 5 বছর পেয়েছি, এদের ব্যর্থতাটা প্রচারে রেখেছি। আমি কোনো দিনও এটা বলবো না ওভার কনফিডেন্টে এদের মতন কোনোদিন ভোটের লড়াই করতেছি না। 3.5 লাখ হাউস হোল্ডকে কেন্দ্রিত করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি আমাদের কর্মীরা যাচ্ছে। আমি ক্যালকুলেশন করবো না পঞ্চায়েতে, কিন্তু পার্লামেন্টারি ইলেকশনে বিজেপির যদি ভয় না থাকতো যে 2,39,000 ভোটে জিতলো, যে অল্পসংখ্যক দপ্তরের মন্ত্রী ছিল ভারত সরকারের, কেন চেঞ্জ করলো? আলিপুরদুয়ারের তৃণমূলের সমস্যা তৃণমূল নিজেই। বহু লিডার আছে, আমি কারোর নাম বলছি না, সিনিয়র লিডার তৃণমূলের হাজারো গ্রুপ, হাজারো আছে। আপনি প্রার্থী হওয়ার পর থেকে কি এই যে বিভিন্ন দল উপদল, সেটা কি কমেছে বলে মনে হয়? আমাদের মধ্যে কোনো কিছু প্রবলেম নাই। আমি যেদিনকে প্রার্থী পেয়েছি, আমাদের সামনে মৃদুলদা আছে, আমার সিনিয়র লিডার। আমি মৃদুলদার সাথে আশীর্বাদ নিয়েছি। সৌরভদা আছে, গঙ্গাপ্রসাদ শর্মাজি আছেন, সবাই কিন্তু আমাকে আশীর্বাদ দিয়েছেন। আমি সব থেকে বয়সে ছোট এবং দিদি আমাকে যেদিনকে ঘোষণা করলেন আমি প্রার্থী, সবাই কিন্তু খুশি। একটা এরকম অঞ্চল নাই যে অঞ্চলে কেউ কোনো কমেন্ট করেছে। আদিবাসী ভোট কোন দিকে যাবে? আমি নিজে আদিবাসী ছেলে, ট্রাইবাল ছেলে, এবং এতদিন ধরে আমার জন্ম চা বাগানে এবং ওই এলাকাতে। আমি নিজেই ওয়ার্কার, আমার মা বাবা ওয়ার্কার ছিল। তো অনেক সেন্টিমেন্ট এরকম আছে যে সেন্টিমেন্টকে নিয়ে আমরা ওদের ডিমান্ডকে নিয়ে পূর্তি করেছি। যেমন জমির পাট্টা বললাম, হসপিটালের ব্যবস্থা বললাম, ক্রেস হাউস বললাম। এটা তো রিসেন্ট অ্যান্ড ইনস্ট্যান্ট কিন্তু হয়েছে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। মনোজ টিগ্গা ইতিমধ্যেই বিধানসভায় নজর কেড়েছেন। বিধানসভায় তার পারফরমেন্স তাকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে সাহায্য করেছে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র যেটা আছে, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র হচ্ছে চা বলয় আছে, কৃষি বলয় আছে, 3টে মিউনিসিপ্যালিটি আছে, কিছু বনবস্তি আছে। এই জিনিসগুলো নিয়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। আপনারা জানেন যে গত 2019 সালে আমরা 2,43,000 বেশি ভোটে সিটটা জয়লাভ করেছি। এইবারও আমরা জয়লাভ করব। তাহলে কি 2009 যে স্বপ্ন অর্ধেক রয়ে গেছিল 15 বছরের ব্যবধানে, সেটা পূর্ণ হবে? আমি 2004 সালে লোকসভার প্রার্থী ছিলাম, 2009 সালে লোকসভার প্রার্থী ছিলাম। এইবার দল আমাকে প্রার্থী করেছে। যেহেতু দল আমরা করি, দল যেটা বলবে সেটা আমরা করি। দল যে জায়গায় আমাদেরকে সম্মান দেবে, যে কাজ করতে বলবে, আমরা দলের একজন একনিষ্ঠ কর্মী। দল আমাকে প্রার্থী করেছে, আমার দায়িত্ব আছে প্রচার করে দিয়ে দলকে এখান থেকে জিতিয়ে দিল্লি পাঠানো। মনোজ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের নেতারা অভিযোগ করছেন আপনাদের আগের যিনি জয়ী ছিলেন তাকে এলাকায় দেখা যেত না, তিনি প্রায় কিছুই করেননি। আপনি সেই পুরনো যে এটা চাপটা, এটা কি নিয়ে আপনাকে অসুবিধায় ফেলবে?
দেখুন, রাজনীতি এবং ক্রিকেটে প্রত্যেক দিন নতুন দিন হয়। তো তাই আমি বিগত দিনে কি হয়েছে সেটাতে আমি যেতে চাই না। আগামী দিন আমি কি করতে চাই সেটা আপনাদেরকে বলতে চাই। আপনারা জানেন যে একাধিকবার 34 বছরে বামের যত মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসেননি, তার চেয়ে বেশি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসেছেন এবং একাধিকবার প্রশাসনিক বৈঠক করেছেন। আপনি যে কোনো একটা প্রশাসনিক বৈঠক বলুন যেখানে বিরোধী দলের কোনো সাংসদ এবং বিধায়ক কোনো মন্ত্রীকে ডেকেছেন। সরকার চা বাগানের দিকে কোনো নজরে উনাদের শুধু ভোট লাগে। আমরা বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে মানে যিনি শ্রমমন্ত্রী রয়েছেন মলয় ঘটক আমরা প্রশ্ন করেছি যে বন্ধ চা বাগানগুলো কবে খুলবে। উনি বিধানসভায় দাঁড়িয়ে আগস্ট হাউসে দাঁড়িয়ে বলেন যে কোনো চা বাগান বন্ধ নেই। একজন মাননীয় শ্রমমন্ত্রী যদি বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে যদি চা বাগান বন্ধ নেই বলেন, আবার ওনারাই নেতারা বলেন যে আমরা চা বাগান খুলে দিয়েছি, তাহলে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা ওনাদেরকে পরিষ্কার করে দিতে হবে না। আমার বক্তব্য যে যখন অনিত থাপা পাহাড়ের লোকেরা যে পাট্টাটাকে মানে বহিষ্কার করে দিয়েছে, নিতে অস্বীকার করেছে, অনিত থাপা লিখিতভাবে জানিয়ে দিয়েছে আমাদের পাট্টা লাগবে না, এই পাট্টাতে এটা ভুয়ো পাট্টা আমরা নেব না। সেই পাট্টাকে জোর করে বিএলআরের মাধ্যমে পুলিশ লাগিয়ে পাট্টাটা দেওয়া হয়েছে এখানে। আর বলেছে ওরা যে আমরা 1,20,000 টাকার প্রলোভন দিয়ে পাট্টা দেওয়া মনে হচ্ছে জন বাল্লার নানা রকমের মন্তব্য। অনেকে কোচবিহার এই আলিপুরদুয়ারের তৃণমূলরা বলছে বা অন্যরা বলছে যে বাল্লা নাকি বিক্ষুব্ধ, তিনি অনেক কিছু সাবোটাজ করতে পারেন। কিভাবে দেখছেন? দেখুন, উনি আমাদের এখনো সম্মানীয় মন্ত্রী, আমাদের সাংসদ। দেখুন, কিছু এইবার প্রার্থী কে হবে কে প্রার্থী হবে না এটা কারো হাতে থাকে না। আপনারা সবাই জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ড রয়েছে, আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি রয়েছে, ওনাদের মাধ্যমে ঠিক হয় যে কে প্রার্থী হবে এবং কোথায় প্রার্থী। আমিও জানতাম না যে আমি প্রার্থী হব, দল আমাকে প্রার্থী করেছে। নিশ্চয়ই দেখুন, মান অভিমান থাকে, আর সেই মান অভিমানে যদি কেউ কিছু বলে ফেলে সেটা আমি মনে হয় যে কিছু মনে করার কথা। উনি নিশ্চয়ই আমাদের সাথে কথা হয়েছে, উনি নিশ্চয়ই ওনার নামবেন ভোট প্রচারে, কেননা ওনার স্ত্রীর আগে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল, তাই উনি গুরুতর অসুস্থ আছেন। একটু ঠিক হয়ে গেলে উনি ফিল্ডে নামবেন। আলিপুরদুয়ার মানেই চা বাগান আর আদিবাসী ভোট। এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের 6টি বিধানসভা, একমাত্র তুফানগঞ্জ বাদ দিলে বাদবাকি 6টি বিধানসভা পুরোটাই চা বাগান এবং আদিবাসী অধ্যুষিত। এর মধ্যে নাগরাকাটা, কালচিনি, মাদারিহাট এগুলোতে আদিবাসী ভোট প্রায় 35%-এরও ওপরে। এই ভোটের ওপরেই নির্ভর করছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভবিষ্যৎ। তাই নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেরই চেষ্টা আদিবাসী মন জয়ের। ভাষণ থেকে পোশাক সব মিলিয়ে আদিবাসী মন জয়ের চেষ্টাই করে যাচ্ছেন সবাই।